ভারতের ইতিহাসে নারীদের অবস্থান বা মর্যাদা নিয়ে যখনই কথা হয় আমরা প্রায় একটা সরল ছবি ভাবি, কিন্তু সত্যিটা হলো এটা কোনো সরল রেখার গল্প নয়, বরং হাজার হাজার বছর ধরে চলা এক বিশাল উত্থান পতনের কাহিনী, স্বাধীনতা আর সীমাবদ্ধতার এক জটিল জার্নি। চলুন আজ এই ঐতিহাসিক যাত্রার গভীরে যাওয়া যাক, দেখা যাক সময়ের সাথে সাথে সবকিছু ঠিক কিভাবে বদলে গেল। আর আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি কিন্তু এই ঐতিহাসিক চিত্রটি। দেখুন, এটা কিন্তু শুধু একটা ছবি নয়, এটাকে বলা যেতে পারে ভারতীয় সমাজে নারীদের যে ভূমিকা তার পরিবর্তনের একটা জীবন্ত দলিল। এই ছবিটাই আমাদের এই জটিল ইতিহাসটা বুঝতে সাহায্য করবে। তো এখান থেকেই আসে আমাদের মূল প্রশ্নটা, আচ্ছা, ভারতের নারীদের সম্মান বা মর্যাদা এটা কি সবসময় একই রকম ছিল? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের পুরো আলোচনাকে পথ দেখাবে। চলুন তাহলে আমাদের এই গল্পটা শুরু করা যাক একেবারে গোড়া থেকে, এমন একটা সময় থেকে যেটাকে অনেকেই নারীদের জন্য একটা স্বর্ণযুগ বলে মনে করেন। হ্যাঁ, আমি বলছি প্রারম্ভিক বৈদিক যুগের কথা। সেই সময়টায় নারীরা সমাজে একটা বিশেষ সম্মান আর স্বাধীনতা পেতেন। ব্যাপারটা এমন ছিল যে সেই যুগে নারীরা শুধু ঘরের কাজেই আটকে ছিলেন না, একদমই না। তাদের জন্য শিক্ষার দরজা খোলা ছিল, আর তারা বিভিন্ন সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানেও খুব সক্রিয়ভাবে অংশ নিতেন। ভাবা যায় তখনকার দিনে নারীদের স্বাধীনতার পরিধিটা কতটা বড় ছিল। তারা পড়াশোনা করতে পারতেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারতেন, জনসভায় দাঁড়িয়ে নিজেদের মতামত জানাতে পারতেন, এমনকি স্বয়ংবরের মাধ্যমে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার মতো একটা বড় সিদ্ধান্তও তারা নিজেরাই নিতে পারতেন। আর এর থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে সেই সময়টাতে নারীদের বুদ্ধিমত্তাকে কতটা কদর করা হতো। ঘোষা, লোপামুদ্রা, মৈত্রেয়ী, গার্গী, এই নামগুলো তো এর জ্বলজ্বন্ত উদাহরণ। আর এরা কিন্তু কোনো ব্যতিক্রম ছিলেন না, বরং তারা এমন একটা সমাজের প্রতিনিধি ছিলেন যেখানে নারীদের জ্ঞান চর্চার জন্য যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু ইতিহাসের চাকা তো আর সবসময় একদিকে ঘোরে না, তাই না? এই যে স্বর্ণযুগ, এটা চিরস্থায়ী হয়নি। এর পরেই এলো একটা অন্ধকার সময়, একটা অধ্যায় যেখানে নারীদের অধিকারগুলো ধীরে ধীরে কমতে শুরু করলো। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, এই পতনটা কিন্তু হুট করে একদিনে হয়নি। এটা ছিল শত শত বছর ধরে চলা একটা ধীর গতির প্রক্রিয়া। বৈদিক যুগের সেই উচ্চ মর্যাদা থেকে উত্তর বৈদিক যুগে অধিকারগুলো কমতে শুরু করলো, আর গুপ্ত পরবর্তী যুগে সে তো অবস্থা আরও খারাপ হয়ে গেল। মানে একটু একটু করে যেন অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছিল। এই দুটো দিকের পার্থক্যটা একবার দেখুন, কি বিশাল তফাৎ। একদিকে বৈদিক যুগের স্বাধীন নারী, আর অন্যদিকে তার পরের সময়কার একরকম শৃঙ্খলিত জীবন। কোথায় ছিল শিক্ষা আর নিজের মত জানানোর স্বাধীনতা, আর কোথায় চলে এলো গৃহবন্দী জীবন, বাল্যবিবাহ আর স্বামীর প্রতি প্রশ্নহীন আনুগত্য। এই বদলটা যে কত বড় আর এর প্রভাব যে কতটা গভীর ছিল তা বলে বোঝানো কঠিন। মানে এক কথায় বলতে গেলে নারীদের পুরো জগৎটা বাইরের সমাজ থেকে ছোট হতে হতে এসে ঠেকল শুধুমাত্র ঘরের চার দেওয়ালের মধ্যে। রান্না করা, ঘর সামলানো আর সন্তান পালন, এটাই যেন হয়ে উঠল তাদের একমাত্র পরিচয়। কিন্তু একটা প্রশ্ন আছে, এই যে পতনের গল্পটা আমরা শুনলাম, এটা কি পুরো ভারতের জন্যই সত্যি? উত্তরটা হলো না, একদমই না। ভারতের সব জায়গায় কিন্তু পরিস্থিতি একই রকম ছিল না। চলুন এবার উত্তর আর দক্ষিণ ভারতের মধ্যেকার সেই পার্থক্যটাই একটু দেখি। ঠিক তাই, এই যে অধিকার কমে যাওয়ার ব্যাপারটার, এর মাত্রা কিন্তু সব অঞ্চলে সমান ছিল না। আর এটাই এই ইতিহাসকে আরও জটিল আর ইন্টারেস্টিং করে তোলে। বিশেষ করে উত্তর ভারত আর দক্ষিণ ভারতে নারীদের অবস্থায় একটা বড়সড় পার্থক্য দেখা যায়। একদিকে উত্তর ভারতে যখন নারীদের জীবন মূলত ঘরের মধ্যেই কেটে যেত, তাদের তেমন কোনো সামাজিক ভূমিকা ছিল না, তখন অন্যদিকে দক্ষিণ ভারতে ছবিটা ছিল বেশ আলাদা। বিশেষ করে চালুক্যদের মতো রাজবংশের নারীরা, ভাবুন, তারা প্রশাসক বা প্রাদেশিক শাসনকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন। এই পার্থক্যটা কিন্তু সত্যি চোখে পড়ার মতো। তো এই যে এত উত্থান পতন আর অঞ্চল ভেদে এত ভিন্নতা, এরপর আমাদের গল্পটা এসে পৌঁছায় আধুনিক যুগে। আর এখান থেকেই শুরু হয় সেই হারানো অধিকারগুলো আবার ফিরে পাওয়ার এক লম্বা আর কঠিন লড়াইয়ের গল্প, যে লড়াইটা সত্যি বলতে আজও চলছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি বিষয় মাথায় রাখতে পারি? প্রথমত, ভারতের নারীদের ইতিহাসটা কোনো সোজা লাইন নয়, বরং একটা ইউ শেপের মতো, মানে উপরে উঠে আবার নিচে নেমে আবার উপরে ওঠার চেষ্টা। দ্বিতীয়ত, একটা দারুণ সময়ের পর একটা লম্বা পতনের সময় এসেছিল। তৃতীয়ত, এই অভিজ্ঞতাটা সবার জন্য এক ছিল না, জায়গা অনুযায়ী অনেক পার্থক্য ছিল। আর সবশেষে আজকের যে সময়টা, এটা হলো সমতার দিকে এগিয়ে যাওয়ার একটা ধীর কিন্তু না থামা প্রচেষ্টা। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়,
এই ইতিহাস আমাদের উন্নতি বা প্রগতি সম্পর্কে কি শেখায়? আমরা কি এটা ধরে নিতে পারি যে উন্নতি মানেই সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া? এই ইতিহাস কিন্তু আমাদের শেখায় যে অধিকার অর্জন করা হয়েছে সেটাও হারিয়ে যেতে পারে। তাই সমতার দিকে এই যে এগিয়ে চলা, এই পথটা আসলে কতটা সুরক্ষিত সেটা নিয়ে আমাদের সবাইকে হয়তো আরেকবার ভাবতে হবে।